ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে নেমে পড়ে। আরাম করতে করতে হঠাৎ সে পানির ভেতরে কিছু অদ্ভুত অনুভব করে, কিন্তু আশেপাশে কিছুই দেখা যায় না। সে ভাবে হয়তো তার ভুল ধারণা। কয়েক সেকেন্ড পর আবারও সেই অদ্ভুত অনুভূতিটা হয়। এবার কিছু চোখে পড়ে না। এবার সে ভয় পেয়ে যায় এবং সে ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কেউ তার পা টেনে ধরে। সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই কিছুই শুনতে পায় না। স্বামী টম আর ছেলে ভ্যান মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপরে ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু মুখের ভিতরে পানি ঢুকে পড়ায় চিৎকার করা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখছে না। সে ইয়টে খুঁজতে শুরু করে এবং শেষে তার স্ত্রীকে পানিতে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে ইয়টটি সেই দিকে নিয়ে যায় এবং নিজে পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে। সে জুলিয়াকে সামলাতে থাকে এবং ইয়টের দিকে সাঁতার কাটে। বাচ্চারা দুজনকে টেনে তুলে নেয়। পরিবার জুলিয়াকে নিরাপদে উদ্ধার করে, কিন্তু জুলিয়া নিজে ভাবে হয়তো ঢেউয়ের কারণে এমন হয়েছিল। রাতে সবাই মিলে ব্যানের জন্মদিন উদযাপন করে। ঠিক তখনই ক্যাসির বয়ফ্রেন্ড ভিডিও কলে আসে। ক্যাসি ল্যাপটপ নিয়ে বাইরে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমে গেছে। হঠাৎ কলটি গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি বিষয়টি পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে সম্ভবত দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল। ঠিক তখনই সবাই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে বেরিয়ে দেখে ডজন ডজন মৃত মাছ পানির ওপর ভেসে আছে। সমুদ্র আরো উতাল হয়ে উঠতে থাকে। টম বোঝায় যে মৃত মাছ সাধারণত পৃথিবী ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়টটি জোরে ধুলে ওঠে এবং ব্যান পড়ে যায়। টম চিন্তিত হয়ে পড়ে ইয়টের নিচে কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখতে। সে ডাইভ নিয়ে নিচে নামতে যায়। কিছুক্ষণ পর টম আবার পানির উপরে উঠে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি গভীর ক্ষত দেখা যায়। জুলিয়া দ্রুত তার ক্ষত সেলাই করে। টম জানায় পানির নিচে তার মনে হয়েছে যেন তার পেছনে খুব বিশাল কোনো প্রাণী ছিল, কিন্তু ঘুরে তাকাতেই প্রপালের আঘাতে কেটে যায়। সে বলে যাই ছিল সেটা আকারে ভয়ঙ্কর বড়। ইয়টের বেশ ক্ষতি হয়েছে, তাই এখন সাহায্য টাকাটা জরুরি। জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। ঠিক তখনই ক্যাসি পানিতে এক অদ্ভুত প্রাণী দেখতে পায়। ভয়ে সে চিৎকার করে ওঠে, কিন্তু সেটা আসলে ভ্যান মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়ট পুরোপুরি থেমে যায়। ইয়টটি সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজ এতটাই ঘোলাচে যে কিছুই বোঝা যায় না। টম পরিবারকে জানায় তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে। এখন তাদের মাছ ধরার কোনো নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ডিটেক্ট হয়। পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে এসে দেখে আকাশ থেকে একের পর এক উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের খুব কাছের পানিতে পড়ে। টম দ্রুত ইয়ট চালু করার চেষ্টা করে। ইঞ্জিন কষ্টে সৃষ্টে চালু হয়, কিন্তু ঠিক তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকাতেই আঘাত হানে। ভয়ে পরিবার একে অপরকে শক্ত করে ধরে। তখনই টম বুঝতে পারে এটা কেবল শুরু। টম বুঝতে পারে আকাশ থেকে যে আগুনের গোলাগুলো পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। ঠিক তখনই ভ্যান খেয়াল করে যে ইয়ট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চয় হয় ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাতাস আরো ভয়ঙ্কর গতিতে বইতে শুরু করে। পরিবার দ্রুত ইয়টের ভেতরে আশ্রয় নেয়। তারা খেয়ালই করে না যে ক্যাম্পাস খুব দ্রুত ঘুরছে। ইয়ট জোরে জোরে ধুলতে থাকে। ভ্যান আবার পড়ে যায় এবং এবার সে আঘাতও পায়। বিশাল ঢেউ ইয়টের গায়ে আছড়ে পড়তে থাকে। টম সাহস করে বাইরে বেরিয়ে যায়। সে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে। টম সঙ্গে সঙ্গে পাওয়ার বক্সে সুইচ অন করে দেয়। আলো আবার জ্বলে ওঠে। তখন ভ্যান খেয়াল করে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়া অচেতন হয়ে পড়তে থাকে। ক্যাসি বাথরুমে গিয়ে বমি করে। টম বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। হঠাৎ বিকট শব্দে একটি শক্তিশালী হাই প্রেসার জড়ো আঘাত হানে। বাতাস আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। জুলিয়া দরজা বন্ধ করতে গেলে একটি হ্যাচ খুলে যায় আর বাতাস জানালাগুলো ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায়। কিছুক্ষণ পর চারপাশে অন্ধকার হয়ে যায়। পরের সকালে পরিবার আতঙ্কে ঘুম থেকে ওঠে। তারা বুঝতে পারে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়টের অবস্থা ভয়াবহ। বাইরে এসে তারা দেখে সমুদ্রে পানি নেই আর ইয়ট এখন মাটিতে আটকে আছে। এই দৃশ্য দেখে সবাই অদ্ভুত হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে দেখে নেটওয়ার্ক পুরোপুরি ডাউন। ব্যান দুইটা মৃত্যু কাকড়ার সঙ্গে খেলতে থাকে। টম কম্পাস পরীক্ষা করে দেখে এটা উল্টো ঘুরছে। টম বলে এমন ঘটনা শেষবার ঘটেছিল প্রায় 7 লাখ বছর আগে।
ক্যাসির মনে হয় হয়তো তার বয়ফ্রেন্ড মারা গেছে আর সে ভেঙে পড়ে। ঠিক তখনই জুলিয়া তার কাছে আসে এবং ক্যাসিকে সব বুঝাতে চেষ্টা করে। সব বুঝতে পেরে ক্যাসি ভয়ে দৌড়ে পালায় এবং লুকিয়ে পড়ে। জুলিয়া আর টম বেঁচে যাওয়া জিনিসপত্র গুছিয়ে নেয়। ভ্যান তার বড় আকারের বুট একটি পাথরের সঙ্গে বেঁধে রাখে যাতে সেগুলো ভেসে না যায়। তারা ভাবে হয়তো আর কেউ বেঁচে আছে। টম আবার রেডিওতে কল দেয় এবং এবার একজন মানুষের সঙ্গে যোগাযোগ হয়। তার নাম নোয়া। সে একটি সাবমেরিন ক্যাপ্টেন। নোয়া জানায় তার সাবমেরিনও স্থলভাগে আটকে গেছে। সে নিশ্চিন্ত করে বলে পৃথিবীর ম্যাগনেটিক পোল উল্টে গেছে। তার কথা অনুযায়ী সে এখনো কোনো জীবিত মানুষ খুঁজে পায়নি। সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে আশ্বস্ত করে বলে পোল আবার ঠিক হবে আর হয়তো 1 সপ্তাহের মধ্যেই সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে দেয় যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে, কারণ পানি ফিরে এলে তা হবে ভয়ঙ্কর। নোয়া আরো জানায় তার পার্টনার একটি দুর্ঘটনা মারা গেছে এবং সাবমেরিন মাত্র 3 জন থাকার জায়গা আছে। জুলিয়া আর টম অনুরোধ করে যেন সে তাদের সন্তানদের বাঁচায়। নোয়া তাদের নিজের কো-আউন্ডেড পাঠায়। টম হিসাব করে দেখে সাবমেরিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে আজ রাতটা বিশ্রাম নিতে সকালে তারা যাত্রা শুরু করবে। পরের দিন সকালে সবাই জিনিসপত্র গুছাচ্ছিল। হঠাৎ টম কাছেই কিছু নড়াচড়া করতে দেখে। সে দেখে এক লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে হারপুন আর তার পাশে একটি কুকুর আছে। কুকুরটি ক্রমাগত ঘেউ ঘেউ করছে। টম তার কাছে গিয়ে তাকে পানির বোতল দেয়। লোকটি এমন ভাষায় কথা বলতে শুরু করে যা টম বুঝতে পারে না। পানি খাওয়ার পর হঠাৎ সে টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে। টমের মুখে জোরে আঘাত লাগে। জুলিয়া ভয়ে দৌড়ে পালায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। টমের পেটে হারপুন ঢুকে যায়। সে কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করে। তারপর লোকটি তার গলা কেটে দেয়। এরপর সেই লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায়। লোকটি জুলিয়ার দিকে হারপুন ছুঁড়ে মারে যা তার কাঁধে লাগে। ব্যথা সহ্য করতে করতে জুলিয়া ইয়টের ভিতরে ঢুকে পড়ে এবং বাচ্চাদের বলে লুকিয়ে যেতে। জুলিয়া দরজা লক করে দেয়। ক্যাসি ও ভ্যান সোফার ভেতরে লুকিয়ে পড়ে। জুলিয়া একটি ফ্লেয়ার গান হাতে নেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে ঢুকে। লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে একটু খাবার তোলে, তারপর ইয়টের ভেতর এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে। ঠিক তখনই তার কুকুর জুলিয়াকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি জুলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। জুলিয়া ছুরি দিয়ে কুকুরটিকে আঘাত করে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে চলে আসে। নিজের কুকুরের লাশ দেখে লোকটি রেগে আগুন হয়ে যায়। এই সুযোগে জুলিয়া ইয়টের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে ওপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকতে চায়, কিন্তু লোকটি আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে ধাক্কা মারে, ফলে জুলিয়া নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। এরপর সে জুলিয়ার কবজিতে পা চেপে ধরে যাতে সে ছুরি ছেড়ে দেয়। লোকটি জুলিয়ার চুল ধরে তার মুখ মেঝেতে আছড়ে মারে এবং সোফার উপর ফেলে গলা চেপে ধরতে থাকে। বাচ্চারা সবকিছু দেখে ফেলে। ঠিক তখনই ক্যাসি বাইরে এসে ফ্লেয়ার গান চালায়। ফ্লেয়ারটি সরাসরি লোকটির গায়ে লাগে। সে জ্বলে ওঠে এবং ইয়টের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সে লোকটিকে এক কিক মেরে নিচে ফেলে দেয়। ক্যাসি আর ভ্যান উঠে দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ভ্যান আর ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। জুলিয়াও তাদের পাশে বসে। তিনজন মিলে চোখের জলে টলমলে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটা আবার ইয়টের বাইরে বের হয়ে আসে। পরিবারটা আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়টটা ভয়ঙ্কর এক বিস্ফোরণে উড়ে যায়। একটু দূরে যাওয়ার পর তারা একটা ছোট ঝর্ণার পাশে থামে একটু বিশ্রাম নেওয়ার জন্য। ক্যাসি ভাবে হয়তো সেই লোকটা পাগল ছিল এবং গুলির শব্দ শুনে তাদের কাছে এসেছিল। এটা শুনে ভ্যান নিজেকেই দোষ দিতে শুরু করে। জুলিয়া তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই, সবাইকে সামনে এগোতে বলে, কারণ লোকটা এখনো তাদের পিছু নিচ্ছে। পথে একটা ছোট পুকুরের কাছে তারা থামে। মরা হ্যামারমেড হাঙ্গর দেখে ভ্যান অবাক হয়ে যায়। তখন জুলিয়া খেয়াল করে লোকটা আবার তাদের কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড় দেয় এবং বালির টিলা বেয়ে নিচে নেমে যায়। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটা সাবধানে সেটা পার হয় এবং বুঝতে পারে তারা লোকটার থেকে কিছুটা দূরে সরে এসেছে। চারপাশে বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী আর সমুদ্রের নিচে জমে থাকা প্লাস্টিক ছড়িয়ে থাকে। ভ্যান ধীরে ধীরে হাঁটতে থাকে আর জুলিয়া বুঝতে পারে সে ডিহাইড্রেশনের কাছাকাছি। জুলিয়া সবাইকে থামতে বলে। পানির বোতল দেখে সে চমকে ওঠে।
ভেতরে প্রায় কোনো পানি নেই। ক্যাসি বুঝতে পারে বোতলটা ঠিকমতো বন্ধ না থাকায় পানি শেষ হয়ে গেছে। জুলিয়া রাগে বলে তার অসাবধানতার জন্যই পানি নষ্ট হয়েছে। ক্যাসি জবাব দেয়, এতে আর কি আসে যায়, এমনিতে তো আমরা বাঁচবো না। দুজনের মধ্যে দীর্ঘ তর্ক শুরু হয়, তবুও পরিবারটা এগিয়ে যেতে থাকে। তারা সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর একটি ভাঙা প্লেন দেখতে পায়, ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে এগুলো শুধু পাখি। পরিবার সিদ্ধান্ত নেয় রাতটা এখানে প্লেনের ভেতর কাটাবে। তারা একটু খাবার শেয়ার করে। জুলিয়া টমের জ্যাকেটের ভেতর একটি পারিবারিক ছবি পায়, দেখে তার মন ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, আপনি আর বাবা কিভাবে প্রেমে পড়েছিলেন? জুলিয়া হাসতে হাসতে বলে, টম হাসপাতালে একজন রোগী ছিল। একদিন সে ফুল আর একটি সুন্দর কবিতা দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করেছিল। হঠাৎ রাতের মাঝেই ক্যাসি প্লেনের বাইরে চলে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটা তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে লোকটার লাশে পোকামাকড় ভিড় করতে দেখা যায়। পরিবার খেয়াল করে তার শরীরে অনেক কামড়ের দাগ আছে, মানে এলাকায় কোনো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। তারা সেখান থেকে বেরোতেই লোকটার মুখ থেকে কিছু বেরোতে থাকে। জুলিয়ার ক্যাসি মানচিত্র দেখছিল, কিন্তু ভ্যান ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে থামতে, কিন্তু ভ্যান শোনে না। ভ্যান একটি পুকুরে ঝুঁকে পানি খেতে শুরু করে। জুলিয়া তাড়াতাড়ি তাকে টেনে বের করে আনে এবং বোঝায় অজানা পানি তাকে অস্ত করে ফেলতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে। পরিবার মাথা ঢাকার জন্য কাপড় ব্যবহার করে। ভ্যান মাথা ঘোরা অনুভব করে। তখন তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায়। ক্যাসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানায়। জুলিয়া ভ্যানকে ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই কাটাবে। জুলিয়া হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে তাকিয়ে দেখে কেঁচোর মতন বিশাল এক প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের ডাকে আর তিনজন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো শিপ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু মেম্বার বেঁচে ছিল। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুজন রাজি হয় না। তারা তিনজনকে বাইরে রেখে কন্টেইনার লক করে দেয়। ঠিক তখনই কেঁচোগুলো কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের উপর তুলে দেয়। সে নিজে উঠতে গেলে একটা কেঁচো তার পা জোরে কামড়ে দেয়। বাচ্চারা তাকে টেনে উপরে তুলতে পারে না, তাই সে নিচে পড়ে যায় কন্টেইনার একটি ছিদ্র দিয়ে। কেঁচোগুলো ভেতরে ঢুকে পড়ে। ক্রু মেম্বাররা গুলি চালাতে শুরু করে, কিন্তু কেঁচোগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শেষ মানুষটি ছাদের দিকে পৌঁছালেও কেঁচো তাকে নিচে টেনে নেয় এবং সেও মারা যায়। জুলিয়া নিজের ক্ষতে কাপড় বেঁধে নেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে ভয়ঙ্কর বালির জ্বরের মধ্যে সে একা পড়ে আছে। আতঙ্কে সে বাচ্চাদের খুঁজতে শুরু করে। সে একটি মৃত নারীর হাতিয়ার তুলে নেয় এবং জোরে জোরে চিৎকার করে। ক্যাসি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে সে আর ভ্যান সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। পরে তারা ভ্যানকে খুঁজে পায়, যে একটি খোলা কন্টেইনারে লুকিয়েছিল। সেখানে তারা ঝড় থামা পর্যন্ত থাকতে পারে। জুলিয়া লাইটার বের করে নিজের ক্ষত আগুন দিয়ে ঝলসে বন্ধ করে দেয়, যা খুবই যন্ত্রণাদায়ক ছিল। ঝড় থামার পর তারা আরেকটি কন্টেইনার খুঁজে পায়, যেখানে অনেকগুলো পানির বোতল ছিল। জিনিসপত্র খুঁজতে গিয়ে তারা একটি রেডিও আর একটি বন্দুক পায়। জুলিয়া নাওয়ের সঙ্গে যোগাযোগ করে জানায় যে ম্যাপ হারিয়ে গেছে। নাও থেকে বলা হয় তাদের ওপর আগে জলদস্যুরা হামলা করেছিল। যারা বেঁচে আছে তারা অক্সিজেনের অভাবে প্রায় পাগল হয়ে গেছে। নাও ফ্যামিলিকে দ্রুত ফিরে আসতে বলে, কারণ হিসাব অনুযায়ী সমুদ্রের ঢেউ খুব দ্রুত ফিরবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। একটি ফ্লেয়ার শট করা হয় আর ফ্যামিলি সেই দিকেই এগোতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট পায়, যেখানে ভ্যান প্রস্রাব করে। শেষ পর্যন্ত সাবমেরিনটিকে কাছে দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের একটি ঢালু পথ পার হতে হবে। পথ দিয়ে এগোতেই চারপাশে দেয়াল কাঁপতে শুরু করে। হঠাৎ পাথর ভেঙে পড়তে থাকে আর জায়গাটা ভয়ঙ্কর রক স্লাইডে পরিণত হয়। জুলিয়া সঙ্গে সঙ্গে বাচ্চাদের সাইডে ঠেলে দেয় এবং নিজেও পিছিয়ে যায়, যাতে তারা চাপা না পড়ে। এরপরে একটি পাথরের দেয়াল তাদের মাঝখানে পড়ে যায়। জুলিয়া বাচ্চাদের বলে তারা যেন তাকে ছাড়া সামনে এগিয়ে যায়, কিন্তু ক্যাসি মানতে চায় না এবং জোর দিয়ে বলে যে তার মা তার সঙ্গে থাকা উচিত। অনেক তর্ক আর কান্নার পর জুলিয়া কথা দেয় সে পরে বাচ্চাদের খুঁজে নেবে। নিজেকে শক্ত করে ক্যাসি আর ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা ঢালু পথ বেয়ে সাবমেরিনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে তারা দেয় নাও রক্তে ভেসে আছে। তখন তারা বুঝে যায় তাদের জন্য সবকিছু শেষ হয়ে গেছে। সাবমেরিন দেখে ক্যাসি ভাবে এটাই শেষ সুযোগ। ক্যাসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায়। ঠিক তখনই জুলিয়া কেঁচোগুলো আসতে দেখে গুলি চালানো শুরু করে। সে কয়েকটা কেঁচো মেরে ফেলে, কিন্তু সান্ডা এত বড় ছিল যে তার সঙ্গে লড়াই করা খুব কঠিন হয়ে যায়। ঠিক তখন ক্যাসিকে দেয়ালের উপর দেখা যায়। সে হাত বাড়িয়ে দেয়। আহত পা নিয়েও জুলিয়া দ্রুত এগোতে থাকে। ক্যাসির সাহায্যে সে অন্য পাশে পৌঁছে যায় আর দুজন একসঙ্গে সাবমেরিনের দিকে দৌড়াতে শুরু করে। ভ্যান আগেই উপরে উঠে গুলি চালাতে থাকে, যাতে কেঁচোগুলো ব্যস্ত থাকে।
যতক্ষণ না ফ্যামিলি পুরোপুরি উপরে উঠে যায়, কেঁচোগুলো সাবমেরিনের গায়ে পৌঁছাতেই খেতে শুরু করে। জুলিয়া গুলি চালিয়ে যায় যতক্ষণ না বাচ্চারা ভিতরে ঢুকে পড়ে। সবাই নিরাপদ হলে জুলিয়া বোঝে তার গুলি শেষ। তখন সে বন্দুকটা কেঁচোগুলোর দিকে ছুড়ে ফেলে এবং বাচ্চাদের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকিয়ে ফেলে। ফ্যামিলি হ্যাচটা শক্ত করে লক করে দেয়। জানালা দিয়ে দেখে কেঁচোগুলো সাবমেরিনের চারপাশে ঘুরছে। ঠিক তখনই সমুদ্রের পানি ফিরে আসতে শুরু করে। তিনজন দ্রুত নিজেদের সিটে বসে বেল্ট বেঁধে নেয়। তারা একে অন্যের হাত শক্ত করে ধরে প্রচন্ড ঢেউ সাবমেরিনকে এদিক ওদিক ছুড়ে মারতে থাকে। জুলিয়ার চোখের সামনে পুরো যাত্রার দৃশ্য ভেসে ওঠে আর ক্যাসি বমি করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ভেতরে আবার হাই পিচ শব্দ শোনা যায় এবং এমিলি অজ্ঞান হয়ে যায়। পরে কিছু সময়ের পর জুলিয়া ও তার বাচ্চারা হুঁশ ফিরে পায় এবং নিজেদের বেঁচে থাকতে দেখে খুশি হয়। তারা হ্যাচ খুলে বাইরে বেরিয়ে দেখে ঢেউয়ের আঘাতে সাবমেরিনটা এক ধ্বংস হওয়া শহরের মধ্যে এসে পড়েছে। অর্থাৎ এখন তাদের বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে। এখানেই ছবিটি শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অবশ্যই চাপুন যাতে এমন আরো মজার ভিডিও পেতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।